আমরা এখনো মাথার ঘাম পায়ে ফেলে পারফর্ম করি স্টেজে, এবং যদি 2 ঘন্টা স্টেজে থাকি আমার 1 সেকেন্ডের কোনো রেস্ট নাই, আইদার গলা চলছে না হলে হাত চলছে, কিন্তু কোনো জায়গায় ফাঁকি দিতে এখনো অভ্যেসের মধ্যে ঢোকে নাই। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এন্ড সন্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে, সঙ্গে রয়েছি মৌসুমী। আমার সঙ্গে আজ যিনি আছেন দর্শক, তার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার, এবং অনেকেই চাইবেন এই শো দেখার পর যে এই সুযোগটা যদি আমার হয়ে যেত। আমি যদি এর আগে সুযোগ পেয়েছি, তবে আজকে আড্ডাটা অনেক জমবে, কারণ আজকে আমার হাতে সময় আছে এবং সেই সাথে অনেক গল্প হবে তার সঙ্গে। এবং একই সাথে এই মানুষটিকে নিয়ে যদি আমি বলতে যাই দর্শক, তাহলে বলতে হবে যে চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। এই যে তোমার তুলনা হয় না যে লাইনটি, এই লাইনটির সাথে মানুষটি আসলে এমনভাবে মিলেমিশে একাকার হয়ে আছে, কারণ তার তুলনা একেবারেই হয় না। জন্ম হয়েছে 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবস, এবং তিনি তার গান, তার সুর, সেই মানুষটি তার সৃষ্টির মধ্য দিয়ে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন এবং এত ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছেন, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এবং জন্ম এমন একটি পরিবারে, যে পরিবারে বাবা এবং মা অত্যন্ত গুণী মানুষ। বাবা শ্রদ্ধেয় কিংবদন্তি সুরকার এবং সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত, এবং মা শ্রদ্ধেয় ফিরোজা বেগম নজরুল সঙ্গীতের একজন কিংবদন্তি, এবং তাদের সন্তান এই মুহূর্তে আমাদের আয়োজনে আছেন এবং আমাদের ভীষণ ভালোবাসার। তাকে নিয়ে আরো অনেক কিছু বলা যায় দর্শক। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি শাফিন আহমেদ। হ্যালো, ওয়েলকাম করছি। কেমন আছেন? ভালো, খুব ভালো। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে আমি কিছু জিনিস মিসিং, যেমন আমার একটা ঘড়ি দরকার ছিল, একটা সানগ্লাস হলে খুব ভালো হতো, একটা হ্যাট হলে আরো ভালো হতো। হ্যাট আমারই থাকুক, বাকি জিনিসগুলো না হলেও চলবে। তাহলে শোটা শেষ করে হ্যাটটা আমি নিয়ে নিব। আচ্ছা, আমি একটু ভাঙাচোরা অবস্থাতে আছি, আমি জানি না কতটুকু কি লাগছে, বাট গল্প জমবে এটা জানি। হিন্দি গান মানে গেয়েছেন সম্প্রতি, খুব বেশি দিন হয়নি, এবং খুবই দারুণ, সেটা অনেক নিউজ হয়েছে। একটু গল্প শুনি সেই গানটির। হ্যাঁ, এটা আকস্মিকভাবে এসছে আমার কাছে, অফারটা, প্রপোজালটা এসছে দেশের বাইরে থেকে। আমাদের পরিচিত একজন মিউজিশিয়ান প্রডিউসার লন্ডনে থাকে, আবু ইমরান নামে, ওর ডাকনাম হচ্ছে তন্ময়। ও একসময় বাংলাদেশে কাজ করতো, ভালো কিবোর্ড বাজায়, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে। তো ওর মাথায় কি এসছে, ও আমাকে দিয়ে একটা হিন্দি গান করাতে চেয়েছে, কিন্তু আমার কাছে যখন প্রস্তাব রেখেছে ততক্ষণে ওর গান বানানো শেষ, মানে কমপ্লিট একটা গান নিয়ে এসছে আমার কাছে। ইট সাউন্ডেড গুড, শুনতে ভালো লাগছে, এবং ও করাবেই আমাকে দিয়ে। তো কাজ শুরু হলো সেই এখন থেকে 2 বছর আগে। অনেকদিন আগের কথা। তাহলে অনেকদিন আগের কথা, 2 বছর লাগলো, মানে ঠেলাঠেলি করে এগোতে এগোতে। আমার ভয়েসটা দিলাম এখানে, বাকি সব কাজ ওখানে করলো। ওকে। তো একবার মাঝখানে ও ঢাকায় আসলো, তখন ভয়েসটা আরেকবার নিলাম, ওর কিছু পার্ট শুটিং করলাম, ভিডিওর কিছু পার্ট ছিল করার, ওটা করলাম। আর ভিডিওটা নিয়ে ইন্টারেস্টিং হয়েছে যে একবারে বসে ভিডিওটা করা হয়নি, মানে আমি এর মধ্যে বেশ কয়েকবার লন্ডনে গেছিলাম, তো ওখানে মডেল পার্টটা ওখানে আমি করেছি শুটিং, যেখানে আমি ছিলাম না। আচ্ছা, হ্যাঁ, ওটা করে নিয়ে আসছি। আমি একটু অবাক হয়েছি এটা ভেবে, যদি কাজে লাগে এরকম একটা চিন্তার থেকে। আমি একটু অবাক হয়েছি যে আপনি তো আসলে মানে ইংলিশ গান করেন, বা যে ধরনের গান আপনি করে থাকেন, কিন্তু হিন্দি গান গাইবেন এটা আমি ভাবিনি। সো আমি দেখে একটু অবাক হলাম, এবং খুব ভালো লাগছে। না, ইটস মানে এটা একটা ডিফারেন্ট থিং, এবং খুব ভালো হলো যাত্রাটা। ব্যাপারটা না একটু ক্লিশেড হয়ে গেছে, মানে হিন্দি গান আমি এটা এইভাবে বলতেই চাই না। ওকে, মানে গান হচ্ছে মিউজিক। হ্যাঁ, না হোয়াটএভার, এক দৃষ্টিভঙ্গি এক একজন এক এক রকম, বেশিরভাগই একরকম দৃষ্টিভঙ্গি, কিন্তু আমি যেভাবে জিনিসটা রিলিজ করেছি, আমি বলেছি আমার নতুন গান রিলিজ হচ্ছে, ভাষাটা যাই ভাষাটা, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা তো হতে পারতো একটা স্প্যানিশ গান, অথবা আগামীতেও হতে পারে একটা ইটালিয়ান গান, হতে পারে একটা ইংরেজিতে তো করেছি। সো ইটস জাস্ট দ্যাটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। তো এছাড়া আমি ওটাকে আলাদাভাবে কোনো অ্যাডজেক্টিভ আমি লাগাতে চাই না যে এটা একটা হিন্দি গান। উনি এবার একটা হিন্দি গান করলেন, এটার মধ্যে একটা কিন্তু একটা ব্যাপার আছে, মানে কোথায় একটা খোঁচা মারা হচ্ছে, কোথায় যেন একটা কোন সেগমেন্টের মধ্যে একটু অ্যালার্জি আছে। এক্স্যাক্টলি, কেউ কেউ ভালোভাবে দেখে, কেউ কেউ দেখে না। বাট আর্টিস্ট হিসাবে আমার ওই স্বাধীনতাটা রয়েছে, থাকা উচিত,
ওই স্বাধীনতাটা, সব ভাষায় গান গাওয়ার যে স্বাধীনতা, একই সাথে শিল্পের তো কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এক্স্যাক্টলি, এবং আর্টিস্টের যে নিজেকে এক্সপ্লোর করার যে জায়গাগুলি, এগুলি তো করতে হবে। আমরা সবাই যে কোনো আর্টিস্টই একটা জায়গায় আটকে থাকতে পারি না, মানে কিন্তু আমাদের ভক্ত যারা, তাদের প্রতি সম্মান রেখে কৃতজ্ঞতা প্রচুর আমি তাদের প্রতি আমার রয়েছে, কিন্তু সেখানে একটা সমস্যা মাঝে মাঝে হয়, সেটা হলো যে ওরা একটা আর্টিস্টকে যেভাবে দেখে ছোটকাল থেকে, তাদের শুরু থেকে যেভাবে দেখে এসছে, সেটার থেকে খুব একটা ভিন্নভাবে কিছুতে দেখতে চায় না। বেশ একটা জোরালো একটা বিয়ে থাকে তাদের, কিন্তু হ্যাঁ এটা ট্রু, এবং আমার মনে হয় যেটা আমাদের এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। বাট আমি একটু যদি রিসেন্ট কাজ নিয়ে বলি, যে এখন খুব ব্যস্ততা দেশে এবং দেশের বাইরে শো নিয়ে, তাহলে আসলে মানে সামনে আপকামিং কি কি শো আছে, বা বলছিলেন যে লন্ডনে ব্যাক টু ব্যাক যাওয়া হচ্ছিল, সামনে দেশের বাইরে শো করতে যাচ্ছে কিনা? আমি এটা খুব পজিটিভ ব্যাপার যে বাংলাদেশিরা এখন যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে বেশ ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং সংখ্যায় বাড়ছে, সেহেতু ওটার সাথে সাথে বাংলা মিউজিকের টানটাও বাড়ছে বিভিন্ন দেশে। আগেটা পুরোটুকু তো দেখলাম, মানে 4 দশক ধরে তো দেখে আসছি, লম্বা সময় অনেক কিছু সাক্ষী। এটা তো এরকম ছিল না, কিন্তু এখন এটা আমাদের জন্য ভালো। এখন অস্ট্রেলিয়া হোক, ইউএসএ হোক, কানাডা হোক, লন্ডন হোক, ইউকে হোক, ইউরোপ হোক, ইভেন সৌদি আরবিয়া হোক, সাউথ মিডল ইস্টে হচ্ছে, সেখানেও হচ্ছে। তো এইটা যে বেড়েছে এতখানি ডিমান্ডটা, এক্সেলেন্ট একটা ব্যাপার। এই জন্যই প্রতিনিয়ত বাংলাদেশি আর্টিস্টরা এখন বিদেশে যাচ্ছে, যেতে হচ্ছে। এবং গর্বের বিষয় হচ্ছে যে তারা যাচ্ছে তাদের নিজেদের গান নিয়ে, তাদের গানগুলি বাইরে এতখানি জনপ্রিয় হয়েছে, বা ডিফারেন্ট জেনারেশন বিদেশ যাচ্ছে। হয়তো এখন যারা স্টুডেন্ট আছে তাদেরও একটা চাওয়া পাওয়া আছে, তার ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট মিউজিক হয়তো তারা চাচ্ছে, সেটাও কেউ কেউ ফুলফিল করার চেষ্টা করছে। আর হতে পারে যে তার আগের একটা জেনারেশন গিয়ে বসে আছে কমপ্লিটলি সেটেলড ইত্যাদি ইত্যাদি, তাদের একটা টেস্ট, তাদের বেড়ে ওঠাটা বাংলাদেশে কিরম ছিল, তখন কি শুনেছিল তারা সেইগুলোকে টেনে আনতে চায়, ওখানে বসে সামনাসামনি দেখতে চায়। সো পুরো জিনিসটা মিলিয়ে ইটস ভেরি পজিটিভ থিং। তো যেতে হচ্ছে প্রচুর। একটু বাবা মায়ের গল্পে যাব। শ্রদ্ধেয় কমল দাশগুপ্ত, তার কাছে আপনার উচ্চাঙ্গ সঙ্গীত শেখা, মায়ের কাছে নজরুল সঙ্গীত শেখা, এবং তাদের হাত ধরে একটু একটু করে কিন্তু এগিয়ে যাওয়া সামনের পথে। সো বাবাকে নিয়ে অনেক গল্প আছে, অসংখ্য। আমি অনেক ইন্টারভিউ পড়েছি আপনার, সেখানে বিভিন্ন কথা আপনি ব্যক্ত করেছেন, বাবার জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী যেটাই বলি, সেই দিবসগুলোতে আলাদা করে। সো বাবার দ্বারা, মানে দুজনই তো সঙ্গীতজ্ঞ এবং দুজনই সঙ্গীতের জগতের মানুষ, কোন বিষয়গুলো দ্বারা শাফিন আহমেদ অনেক বেশি প্রভাবিত? সঙ্গীতের বাইরে যদি ব্যক্তি কেন্দ্রিক জানতে চাই, যে ব্যক্তিগত বা ব্যক্তি চরিত্রের বৈশিষ্ট্য। হ্যাঁ দেখো, সঙ্গীতের আমরা 3 ভাই, আমরা আব্বাকে পেয়েছি খুব কম, মানে খুব ছোট অল্প সময় অবস্থাতে উনি কাজে ব্যস্ত ছিলেন প্রচুর, তো ওনাকে ঠিক ওইভাবে পেতাম না বাসায়। কিন্তু ঢাকায় আসার পরে আমরা যখন ঢাকায় শিফট করলাম, পূর্ব পাকিস্তান, তখন স্বাধীনতার ঠিক আগে, এই প্রথমবারের মতো আব্বাকে হাতের কাছে পাচ্ছিলাম। এখানে অতটা ব্যস্ততা নেই, বাংলাদেশ তখন একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং সঙ্গীতের কর্মকাণ্ড খুবই সীমিত। সো আব্বা ওয়াজ ফ্রি অনেকখানি। তো আব্বা পড়াতেন আমাদেরকে, স্কুলের পড়াশোনা করাতেন, ক্রিকেট নিয়ে আমরা একসাথে প্রচুর টাইম কাটিয়েছি, ক্রিকেট শোনা। আপনার পছন্দের ক্রিকেটার কে, ইফাকে আমি একটু জিজ্ঞেস করে ফেলি, মানে ওই সময়ের পছন্দের ক্রিকেটার? ব্যাটিং এ যাদেরকে দেখেছি তাদের মধ্যে সুনীল গাভাস্কার, টেন্ডুলকার, বোথ আর অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। বোলিং এ যাদেরকে দেখেছি তাদের মধ্যে ওয়াসিম আকরাম ওয়াজ ফ্যান্টাস্টিক, ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল এন্ড অ্যান্ডি রবার্টস এন্ড অল, এরা ফ্যান্টাস্টিক। কখনো মনে হয়েছে যে সঙ্গীত শিল্পী না হয়ে ক্রিকেটার হতে পারতাম? ক্রিকেট তো খেলেছি প্রচুর ছোটকালে, মানে টিনেজ বয়সে বাসায় প্রচুর খেলা হতো, শুনতাম তো অবশ্যই কমেন্ট্রি, টিভির আগেও রেডিওতে কমেন্ট্রি শুনতাম। তো খেলতে তো ভালো লাগতো, একটু মাঠে গিয়েও প্র্যাকটিস হয়েছে প্রচুর, একটু বড় স্কেলে, ক্লাব লেভেলে। আচ্ছা, কিন্তু আই চোজ মিউজিক, মানে একটা পর্যায়ে আসলো যখন আই হ্যাড টু ডিসাইড যে আমি মানে কোন দিকে সময়টা দেব, তো মিউজিকের দিকে আমি টানটা বেশি ছিল। ব্যাটিং নাকি বোলিং? ব্যাটিং বোলিং দুটোই, মিডল অর্ডার ব্যাটিং, এবং আমার অফ স্পিনটা ওয়াজ ভেরি গুড, মানে
বেশ সমস্যা দিয়েছে অনেক। তাহলে ওটা কন্টিনিউ করলে মন্দ হতো না। গানের প্রসঙ্গে আসি, বাবার গল্প হচ্ছিল যে 3 ভাই, বাবা আসলে নিজে ধরে গান শেখাতেন, স্কুলের পড়াতেন, এবং যখন ক্রিকেট দেখা হতো, ক্রিকেট শোনা হতো, ক্রিকেট নিয়ে প্রচুর সময় কেটেছে। তো আবার যে জিনিসটা যেটা বলছিলাম যে ছোটকালে ওনার কর্মজীবনটা ওইভাবে কাছে থেকে দেখা হয়নি, কিন্তু সেইটা আবার অ্যাপ্রিসিয়েট করি এখন বড় হয়ে যখন গান বাজনার মধ্যে ঢুকলাম। এখন ওনার গান মাঝে মাঝে, আমি তো একটা ট্রিবিউট অ্যালবাম করেছি, ওনার গানের মধ্যে যখন ঢুকি বা আমার প্র্যাকটিস দেখেছি, প্রোগ্রাম দেখেছি, এই উপলব্ধিটা এখন একেবারে অন্যরকম। এখন খুব মিস করি যে তখন যদি টাইমটা দেয়া যেত, যদি আমি ওনাকে কাজের মধ্যে দেখতে পেতাম, যে সৃষ্টির সময়টা, গান তৈরির সময়টা কিভাবে কাজ করতেন, শুনেছি, দেখা হয়নি, তাহলে বোধহয় খুব মানে ভালোভাবে জিনিসটা উপলব্ধি করতে পারতাম। এখন খালি ওনার সুর নিয়ে নাড়াচাড়া করতে গেলে বুঝি যে কি অসাধারণ একটা ব্যক্তিত্ব, সঙ্গীত ব্যক্তিত্ব। উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীত আমার কাছে দুটোতে অনেকটা কাছাকাছি মনে হয়। মানে নজরুল সঙ্গীতের যে সুর, তাল, লয় বা যে ধারা, সেই জায়গা থেকে। সো মা কিভাবে, কতটা সময় দিতেন সঙ্গীতের পেছনে আপনাদেরকে, 3 ভাইকে? মার তো জীবনটা একটা অসাধারণ ভাবে সময়টা কেটেছে। কারণ ওনার যখন পিক সময়, তখন আমরা বড় হয়ে উঠছি। ওনার যখন দেশের বাইরে যেতে হচ্ছে মাসে বোধহয় 3-4 বার করে, তখন আমরা টিনেজ বয়সের 3টা ছেলে, অস্থিরতায় ভরপুর, ওনার এগুলো তো সামলাতে হয়েছে। তারপরে কলকাতায় থাকাকালীন অবস্থায় সম্পূর্ণভাবে আমাদের দেখাশোনা করতে হয়েছে। শি কুড নট ডু মানে কমার্শিয়ালি কোনো কাজ করতে পারেনি। বাবা অনেক ব্যস্ত, তিনি তখন ঠুমরির ওস্তাদ আর অন্যান্য সবাইকে নিয়ে বিশাল কাজ করছেন, রাইট, পুরো একেবারে সকাল থেকে রাত পর্যন্ত। তখন মা টোটালি আমাদের পিছনে ডেডিকেট করেছেন সময়। তারপরে বাংলাদেশে আসার পরে মা ব্যস্ত হয়ে উঠলেন, এবং সেটা 3 ভাইয়ের মানে দেখভাল করা শিখে গেছেন। আমরা তখন, উনি খুব এই কথাটা বলতেন আত্মীয় স্বজনের পরিবারের মধ্যে, যে ওদেরকে আমার রেখে যেতে খুব একটা চিন্তা করতে হয় না, টেনশন হয় না। তো কলকাতায় তো প্রচুর যেতে হচ্ছে, আমেরিকাতে গেছেন, চায়নাতে গেছে, বিভিন্ন দেশে ছোট করতে, কিন্তু কিছুটা নিশ্চিন্তে থাকতে। বাই দ্যাট টাইম আমরা আমাদের টেক কেয়ার করতে পারছি, অভ্যস্ত হয়ে গেছি। ইংল্যান্ডে যখন পড়তে যান, ইংল্যান্ডে যাবার আগেই তো মাইলসের সৃষ্টি, এবং তখন রেগুলার আপনি বাজাচ্ছি। হ্যাঁ, একটু যদি গল্পটা শুনি, যে তারপরে যে একটা লম্বা পথ চলা, ইংল্যান্ডে চলে যাওয়া। ওই যে যখন বললাম ক্রিকেট আর মিউজিকের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়ার একটা সময় এসছে, অত সিরিয়াস সিদ্ধান্ত না, বাট সময়টা কোন দিকে বেশি দেবো। 1979 সালে আমাদের বাংলাদেশের মিউজিশিয়ানদের মধ্যে খুব সিনিয়র একজন ব্যান্ড মিউজিকের ফরিদ রশিদ। ফরিদ রশিদ ইউকেতে ছিলেন, উনি যখন ঢাকায় ফিরলেন, হি ফর্মড মাইলস, তখন ডিসাইড করলেন, দ্যাট ওয়াজ 1979। তো মিউজিশিয়ান খুঁজতে খুঁজতে আমাদের সাথে যোগাযোগ তো হলোই, তো আমাকে আর হামিনকে ডাকলো ফরিদ জয়েন করার জন্য। সো ওই জয়েনিংটাও 79-এই ছিল। তো সেখান থেকে আমাদের যাত্রা শুরু একসাথে, এবং এই যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এখন আবার ঘুরে ফিরে যেটা হয়েছে, এখানেই সপ্তাহে 3 থেকে 5 রাত বাজাতে হতো। এটা আমি এখনো বলি যে এটা এত ভালো একটা ট্রেনিং গ্রাউন্ড হয়েছে আমাদের জন্য ওই সময়, ফ্যান্টাস্টিক, শেখার একটা জায়গা। কভার সংস করতাম, ইংলিশ কভার সংস অনেক। তখন তো ওইটা আসলে একটা অন্যরকম ফ্লেভার ছিল, এখনো এটা বলতে হবে। দর্শক ভিন্ন, অডিয়েন্স ভিন্ন, বিদেশিরা বেশি, হোটেলের গেস্ট হোক, এই দেশের ঢাকায় থাকা এক্সপ্যাট্রিয়েটস যারা বিদেশিরা, তারাই অডিয়েন্স, তখন বাঙালি খুবই কম। তো প্রয়োজনটা ছিল ইংলিশ গানের প্রয়োজনটাই বেশি, কিন্তু খুব প্রফেশনাল এবং সিরিয়াসলি করতে হতো, একদম অন টাইম শুরু, এবং উই আর গেটিং পেইড। বয়স কম, 18-19 বছর বয়স, নাইস, মানে ভালো লাগছে, বিকজ মিউজিক। তখন ওই টাকাগুলো কি করতেন, যে টাকা আর্ন করতেন? সম্পূর্ণ নিজের উপর খরচ করতাম। উড়াতেন? একদম উড়াতাম, কাপড় জামা, পারফিউম। আপনার তো মানে ফ্যাশনের প্রতি আপনার ভয়াবহ লেভেলের, মানে কি বলবো, যে কাজ করে, এটাকে কি বলবো, মানে এক ধরনের অন্যরকম ভালো লাগা কাজ করে, আকর্ষণ কাজ করে। সো আমি একটু পারফিউমের গল্প শুনতে চাই, পছন্দের পারফিউম কি? পারফিউম কি বলবো, সব ব্র্যান্ডেরই তো ভালো পারফিউম আছে। হ্যাঁ, সো সব ব্র্যান্ডের কি কালেকশনে থাকে নাকি নির্দিষ্ট কিছু ব্র্যান্ড আছে? 1 মিলিয়নের যে বটলটা বেরিয়েছে, সামথিং 1 মিলিয়ন একটা স্পেশাল বটল, বিউটিফুল লাগলো, মাত্র শেষ হলো। তো আজকে খুললাম ডলচে এন্ড গাবানার বোধহয় একটা খুললাম আজকে,
কারণ আমি ভুল ধরিনি, ঠিকই ধরেছি যে এটা থাকবে নিশ্চয়ই, ভয়াবহ ফ্যাসিনেশন কাজ করবে পারফিউমের উপরে। হ্যাঁ, ওটা ছোটকাল থেকে আমাদের ওই টাইমটাতে আমার ঢাকার মার্কেটে তো বেশি কিছু আসতো না, তখন ছিল আমি বলি 2টা ব্র্যান্ড, আই থিঙ্ক ডেনিম একটা ছিল, ডেনিম একটা কাচের বোতলে আসতো, এরকম একটা কি 2টা জিনিস ব্যাস, এই জিনিসই ওইটা তখন নিতেই হতো, ওইটাই নিতে হবে। এন্ড সানগ্লাসেস, ওয়াচ, এন্ড হচ্ছে তখন কি হ্যাট পরতেন ওই সময়ে? শুরু থেকে, একদম শুরু থেকে। আপনার কাছে তাহলে তো হ্যাটের কালেকশন অনেক? হ্যাটের কালেকশন তো অনেক হয়ে গেছে, মানে আসছে যাচ্ছে, নষ্ট হচ্ছে, ফেলে দিচ্ছি, নতুন আসছে, করতে করতে একটা আলমারির একটা বড় অংশ দখল করে আছে। যখন দেশের বাইরে শো করতে যান, কোন ইনস্ট্রুমেন্ট, মানে একটু তো ইয়া হয় যে না এখানে এলাম লন্ডন থেকে একটা গিটার কিনে নিয়ে চলে যাইব? হ্যাঁ, এটা আবার অনেকের খুব কি বলবো অ্যাডিকশন আছে। হ্যাঁ, রাইট। আমার মিউজিশিয়ান সার্কেলে যে খালি জিনিস কেনে কন্টিনিউয়াসলি, এবং বাসা ভরে যাচ্ছে, রাখার জায়গা না। আমারটা সেরকম ছিল না ব্যাপারটা। আচ্ছা, আমি অলওয়েজ মানে যতটুকু দরকার তার মধ্যেই ছিলাম, বেশি না। এখন আমার বেস গিটার বাজাই, তো বেস গিটার বলতে আমার 2টো আছে, ভেরি গুড কোয়ালিটির 2টো। এটা বয়স কত হলো লাস্ট যেটা কিনেছেন? লাস্ট গিটারটা যেটা ইউজ করছি, এটা বোধহয় সম্ভবত 2012 থেকে ইউজ করছি। মানে এটা তো লং টাইম, 12 ইয়ার্স, পারফেক্টলি, এন্ড ইটস হাই কোয়ালিটি, তো এটা কোনো নষ্ট। ওই হিসাব করে যদি ধরি তাহলে ক্যারিয়ারে কত বছর হবে টোটাল? আমার 40। আমার ক্যারিয়ার সত্যি বলতে আমি খুব শীঘ্রই 50 বছর উদযাপন করব, একটা 50 ইয়ার্স নিয়ে একটা সেলিব্রেশন আমি করার চিন্তা ভাবনা করছি। প্ল্যানিং হয়েছে যে কেন 50 ইয়ার্স একটু ভেঙে বলি, মানে অনেকের হয়তো নলেজে থাকবে না। আমার যাত্রা শুরু হয়েছিল বয়স যখন 9। আচ্ছা, কোন যাত্রা, মানে এটাকে একটু সিরিয়াসলি নিচ্ছে বিকজ প্রপারলি রেকর্ড বের হয়েছিল। ওকে, দিস ওয়াজ ইএমআই থেকে রেকর্ড বের হয়, তো ওই সময় থেকেই মা ট্রেনিং এ শিখলাম, শিখে যে রেকর্ড বের করলাম, তারপর থেকে কিন্তু মিউজিকটা আর থামেনি, সিরিয়াসলি করেছি। মানে বিটিভি তখন একমাত্র চ্যানেল, বিটিভিতে রেগুলার প্রোগ্রাম করছি, মার আয়োজিত স্পেশাল প্রোগ্রামস এন্ড অল দ্যাট, আব্বার সুর করা আধুনিক গানগুলো বা নজরুলের সংস বাসায় শিখছি। আমি শুনেছি মাইলসের বোধহয় একটা নির্দিষ্ট প্রোগ্রামই ছিল বিটিভিতে, মেবি এরকম কিছু একটা। এইটার গল্পটা এরকম যে হোটেলে যতদিন বাজাচ্ছি ততদিন তো পাবলিকের সামনে যায়নি, 82 পর্যন্ত, প্রায় 3 বছর হোটেলে বাজাই, বাইরে কেউ জানে না, দেখে নাই, জানে বাট দেখে নাই। বিটিভি ডাক দিল যে একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিকের প্রোগ্রাম করছি আমরা, আপনারা 30 মিনিটের একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক দেবেন, একটা হোক বা যাই হোক। তো আমরা 6টা পিস বানালাম, ডিসাইড করলাম, বিউটিফুল 6টা পিস, কিছু নিজেদের তৈরি, কিছু বাইরের। রেকর্ডিং করলাম, রেকর্ডিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ওই সব দিনে তো স্পুল টেপে একবারে সবাই মিলে বাজাতে হয়। এইটা যে করলাম, করে টিভিতে দিলাম, এই প্রথম পাবলিক আমাদেরকে দেখলো। ওকে, ও এটা মাস্ট। এখন একটু ডেয়ারিং ছিলাম, একটু বোল্ড ছিলাম আমরা সকলে, খুব স্বাভাবিক, ওই টাইমটা বয়স যেরকম প্লাস অ্যাটিটিউড মিলিয়ে বেশ ভিন্ন কিছু দেখলো মানুষ। এটা কি, টেস্টটাই আলাদা, একটু ডিফারেন্ট আছে, এটা কি দেখলাম কাইন্ড অফ ব্যাপার। আর মিউজিকের ভালো গেল, এক্সেলেন্ট মিউজিক বাজলো। এখন হলো কি, বিটিভি আর একটা ব্যান্ডও এই প্রোগ্রামটা করেছিল। বিটিভি আমাদের 30 মিনিটের মিউজিকটা তাদের সিগনেচার টিউন হিসেবে ইউজ করলো ফর অ্যাটলিস্ট 2 বছর। ওই যে লোগোটা উঠতো না টিভি স্ক্রিনে, 6:30টায় প্রোগ্রাম শুরু হলো, 6টার থেকে লোগোটা থাকে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলে। দ্যাট মিউজিক বিকেম মাইলসের পিস, 30 মিনিটের মিউজিকটা। কোনোদিন পারমিশনের জন্য জিজ্ঞেস করে নাই। No such thing as royalty, এসবের প্রশ্নই আসে না। এখানে একটু স্যাড হতেই হয়, 2 বছর ধরে বাজিয়ে এই লয়্যালটি জায়গাটা, মানে শিল্পীদের ক্ষেত্রে বা লেখকদের ক্ষেত্রে এটা তো আমরা সাফার করলাম এই দেশে, এই দেশের সিস্টেমটা তো ঠিক মতো চলে না। আমরা তো মানে খুবই ছোট মানুষ, উপস্থাপক, এমন হয় যে আমাদের একটা শো অনেকভাবে অনেক সময় চালানো হয় বা দিনের পর দিন চলছে। যেমন আমি একটা টেলিভিশনে হয়তো 3 বছর ধরে শো করি না, আর 3 বছর আগে রেকর্ড করার শো এখন চলছে, এবং আমাকে অনেকে বলে তোমাকে তো দেখলাম তুমি এই শোটা করছিলে, কিন্তু আমি তো এই শো তো মানে ছেড়েছি আরো 3 বছর আগে, বাট এখন ওটা অনেক যাচ্ছে। এই কথা আমাদের আলাপ করতে হয়েছে এক সময়, যে টিভিতে যখন প্রোগ্রাম করি আপনি ওয়ান টাইমের জন্য আমাকে ডেকেছিলেন, শোটা করে দিয়ে গেলাম। এটা যে আপনি বছরের পর বছর দেখাচ্ছেন এভরি টাইম, যাই হোক বেশি খুলে বলা হয়তো ঠিক হবে না। সেটা ঠিক আছে, আমরা অন্য গল্পে যাব। একাকিত্বকে উপভোগ করতে পারলে একাকিত্বই সবথেকে আনন্দের, এই কথাটা যদি ব্যাখ্যা করতে বলি শাফিন আহমেদকে, সে কি বলবে? এটা খুব ভালো একটা অভিজ্ঞতা হতে পারে একা পথ চলাটা। আমি একেবারে নেগেটিভ ভাবে দেখি না, এবং আমি মনে করি এটার জন্য সাহস প্রয়োজন, নিজের উপর আস্থা থাকা প্রয়োজন, কনফিডেন্সটা থাকা প্রয়োজন যে আমি পারবো নিজেকে
যেভাবে চাই সেভাবে পরিচালনা করতে পারবো, আমার যা যা পছন্দ হয় সেই কাজগুলির মধ্যেই আমি থাকবো, ইত্যাদি ইত্যাদি। এখানে আমি মনে করি কি কোনো ব্যক্তিরই কারোর উপরে ডিপেন্ড করা উচিত না, বা ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। আমরা আমাদের সমাজে যেটা দেখি যে রিলেশনশিপের থ্রুতে আমরা এক ধরনের একটা অন্যের উপর নির্ভর করে চলার একটা স্বাভাবিক প্রক্রিয়া চলে আসে ব্যাপারটা। বাট সবসময় সকলেরই মনে রাখা উচিত, আমি দর্শকদের জন্য বলছি, যে নিজেকে যে কোনো রিলেশনশিপে জড়ালেও নিজেকে ইন্ডিপেন্ডেন্টভাবে চালানোর জায়গাটা পরিপক্ক রাখা উচিত, পাকাপোক্তভাবে ঠিক রাখা উচিত। আবার যদি অন্যভাবে বলি, আমি কিছুদিন রিলেশনশিপ তো আমরা ডাইনে বাই সবসময় দেখছি নাথিং ওয়ার্কস, একদম ট্রুথ যদি বলতে হয়, ভেরি ফিউ, 100টার মধ্যে হয়তো খুঁজলে একটা পাওয়া যাবে। বাট বেসিক্যালি আমরা একটা ফেক একটা বিশ্বাসের মধ্যে দিয়ে চললে তো চলবে না। সামাজিক অবস্থানের কথা ভেবে মানুষকে দেখানো, লোক দেখিয়ে চলা যে উই আর গুড, বাট আসল সত্যি কথাটা বলতে বললে নাথিং ইজ ওয়ার্কিং। লেট মি টেল ইউ, 10টার মধ্যে 9টাই ফেক। আই এগ্রি উইথ ইউ। আমার এখানে আরেকটা প্রশ্ন আছে। আমি কিছুদিন আগে নেটফ্লিক্সে একটা সিনেমা দেখছিলাম, সিনেমাটার নাম সম্ভবত দ্য প্যাসেঞ্জার্স। তো ওখানে একদল মানুষকে হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা একটা অন্য গ্রহে যাবে, এবং ওদেরকে আসলে একটা ইয়ার মধ্যে সিলিন্ডার বলবো বা কি বলবো তার মধ্যে আটকে রেখে পাঠানো হয়, ওরা ঘুমে থাকে। তো একজন নায়কের ঘুম ভেঙে যায় এবং সে হচ্ছে তার পার্টনার খুঁজতে থাকে, যে একটা মানুষ দরকার বেঁচে থাকার জন্য, কারণ ওখানে বার আছে, বাট বারে যে আপনাকে ড্রিঙ্ক সার্ভ করছে সে একটা রোবট। অন্যান্য জায়গায় সে হয়তো খেলছে, সে জিম করছে, সে ডান্স করছে, সব জায়গায় একজন করে রোবট আছে, বাট একজন মানুষ পার্টনার দরকার। এবং তারপর সে একটা পার্টনার খুঁজে পায় বলতে সে নিজেই তার ঘুম ভাঙায়, এবং তারপরে গল্প আগাতে থাকে। সো একটা পার্টনার খুব জরুরি। আমার প্রশ্ন হচ্ছে, শাফিন আহমেদ ইন ফিউচারে কোনো পার্টনার তার জীবনে চাই কিনা? আমরা তো মানুষ তো আসলে সোশ্যাল অ্যানিমাল, আমাদের তো সামাজিকতা দরকার আছে, মানুষের সাথে মিশতে হবে, সেটা তো কেউ উপেক্ষা করতে পারবে না, সেটাকে কেউ ডিনাই করতে পারবে না। তো সেটা নিয়ে চলতে তো কোনো অসুবিধা নেই। বন্ধু, একটু বিশেষ বন্ধু, যেরকমই হোক না কেন, রিলেশনশিপকে বেশি ডেফিনিশন দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যার সাথে বা যাদের সাথে সময় স্পেন্ড করতে ভালো লাগে সেটা করলেই তো চলে। আমার সামাজিকতা, আমার যে নিজের প্রয়োজন, যে মানুষের সাথে মেলামেশা করার যে একটা তাগিদ থাকে, সেটা তো অনেকভাবে মেটানো যায়। ইউ ডোন্ট হ্যাভ টু গেট ইনটু আ ডিপ ভেরি সিরিয়াস রিলেশনশিপ, অথবা সিরিয়াস একটা কমিটমেন্টের জায়গা যে আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, কাইন্ড অফ এগুলি এখন ওইটা বললে সবার আগে সেটা চলে যাবে, হাস্যকর হয়ে গেছে পুরো ব্যাপারটা। আমি একটু অন্য গল্পে যাব। রেগুলার আপনি জিম করেন, ওয়ার্কআউট করেন? আমি কোনোদিনও জিমে যাই না। আমি ছোটকাল থেকেই ফ্রি হ্যান্ড বাসায় এক্সারসাইজ করি, নট ইভেন ইয়োগা করে এসছি। এটা আমার অভ্যেস ছিল প্রায় 17-18 বছর বয়স থেকে। আই স্টিল ডু ইট, এখনো করি। সকালে একটু টাইম বের করে নেই, আর দিনের বেলা চলতে চলতে যদি সময় করতে পারি, ফ্রি হ্যান্ড যেটুকু পারি। সো এই যে শাফিন আহমেদের কোনো চেঞ্জ নেই, আমি না একই রকম দেখি, আই এম সরি। সো এটা আসলে কিসের ফল? কেন, মন মানসিকতা অভিজ্ঞতা কত কিছু চেঞ্জ হয়েছে না? সেটা ঠিক আছে, কিন্তু মানে আউটলুক চেঞ্জ হয়নি। কি করব? এটার কি উত্তর দেবেন? আমি জানি না। আমি সব বেসিক কিছু ভালো অভ্যাসের মধ্যে দিয়ে থাকার চেষ্টা করি, চলার চেষ্টা করি। আমি এখনো আর্লি ঘুমাই, এখনো আর্লি উঠি, 7টা 7:30টার দিকে উঠে যাই। তাহলে তো বলতে হবে যে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ দিয়ে চলছে। আর খাওয়া দাওয়ার প্রতি একটু সচেতন। তো এর বাইরে একটু যে এক্সারসাইজ সব সময় করি, এর বাইরে আর কি, আর কাজে ব্যস্ত থাকাটা আমি খুব পছন্দ করি। মানে ইনফ্যাক্ট ব্যস্ত না থাকলে অস্থির লাগে, অসুস্থ লাগে অলমোস্ট, যে লেথার্জিক লাগছে। এইভাবে তো হয় না, একটা দিন তো এইভাবে কাটানো যায় না। সো আমি নিজেকে জড়িয়ে ফেলি কিছুর সাথে, কোনো সময় ফ্রি না আমি। দেশের বাইরের কোনো ব্যান্ডের কথা যদি জানতে চাই, তাহলে কোন কোন ব্যান্ডের তালিকা বা নাম আসবে? শিওর, অনেক আসবে। যে টিনেজ বয়স থেকে যখন ওয়েস্টার্ন মিউজিক শুনতে শুরু করলাম, তখন বাসায় যে রেকর্ডগুলো এসেছিল ওগুলোর প্রভাব, ইনফ্লুয়েন্স, সিরিয়াস ইনফ্লুয়েন্স হয়েছে। তার মধ্যে ছিল সান্টানা, ছিল পিঙ্ক ফ্লয়েড, ছিল বিটলস, অফকোর্স ছিল, অফকোর্স ডেফিনেটলি বিটলস ছিল, রোলিং স্টোনস ছিল, লেড জেপলিন ছিল। এগুলো তো 70s এর বিগ ব্যান্ড এগুলি। আর এখন সময়ের মধ্যে
Coldplay is doing very good. এদের লাইভ ইভেন্টস খুবই। লাস্ট টাইম কি গিয়েছিলেন থাইল্যান্ডে? আমি একটাও যাইনি, বাট ভিডিও টিডিও দেখে বুঝি যে প্রোডাকশন ইজ ভেরি হাই কোয়ালিটির, ভেরি এন্টারটেইনিং হচ্ছে ওদের কনসার্ট গুলো। U2 একটা বড় করলো, লাস ভেগাসে ট্যুর করলো। বাট আমার বেশ কিছু বড় বড় ব্যান্ড দেখার সৌভাগ্য হয়েছে, আমার ফেভারিট কিছু ব্যান্ড ছোটকাল থেকে। স্যান্টানার কথা বললাম, স্যান্টানা লাইভ দেখেছি। Bon Jovi I've seen live, আমি মাইকেল জ্যাকসন লাইভ দেখেছি, ম্যাডোনা লাইভ দেখেছি, ভ্যান হেলেন দেখেছি, ডায়ার স্ট্রেটস, এরিক ক্ল্যাপটন, মেনি 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 কনসার্ট। এইটা সৌভাগ্য হয়েছে। যখন নিজে বাইরে ছিলেন, দেশের বাইরে, তখন তো নিশ্চয়ই কনসার্ট করা হয়েছে, টিম নিয়ে। হ্যাঁ, আমার তো এটা আমার বইয়ের মধ্যে কিছু উল্লেখ আছে। আমি এই প্রসঙ্গেও যাব, কিন্তু বায়োগ্রাফি প্রসঙ্গে আমি একটু ভেঙে ওখানে বলেছি। লন্ডনের অভিজ্ঞতাটা ছাত্র অবস্থায় থাকাকালীন যে মিউজিক করেছি, সেটা একটা চমৎকার অভিজ্ঞতা। আই ইউজ টু পারফর্ম সোলো অ্যাকুস্টিক গিটারে। ওদের পাবস অ্যান্ড বারে পারফর্ম করতাম, ওদেরই গান, ইংলিশ কাভার্স, তখন চার্টে যা যা হচ্ছে। তো এইটা আবার আমাকে মিউজিক সারা জীবনই আমাকে কিন্তু হেল্প করেছে নানানভাবে। তো ওখানে যখন পড়াশোনা করছি, মিউজিক হেল্প মি to pay the fees, কলেজের ফিজ, সো ওখানেও দেখলাম এক পর্যায়ে আমার একটা ম্যানেজার ছিল, হয়ে গেছিল বন্ধুদের মধ্যে থেকে, অ্যান্ড্রু আমাকে প্লেস করতে শুরু করলো বিভিন্ন জায়গায়, একটু লন্ডনের বাইরে, এখানে সারি ক্যান্টেন্টে যাচ্ছি, ওখানে প্রায় উইকে 5 বার করে আমি বাজাচ্ছি এক পর্যায়ে আসলো। অ্যান্ড আই রিমেম্বার আমার একটা ফলোয়িং দাঁড়ায় গেল, মোটামুটি বেশ ভালো সাইজের। আমি যেখানে যাই একটা 20-25 জনের একটা গ্রুপ ঢোকে। সো ভেন্যুগুলিও খুশি আমাকে ডাকলে। আর রাস্তায় পোস্টার, কাঁচের ওদের দরজায় বা উইন্ডোতে, শাফিন লাইভ টুনাইট। আই রিমেম্বার পরিষ্কার আমার ছবি দেওয়া, শাফিন লাইভ টুনাইট। মাঝে মাঝে তাকিয়ে ভাবতাম, ও মাই গড, কি করলাম, কোথা থেকে আসছি, আমি তো মাত্র আসছি ওই দেশে, বাংলা মিডিয়ামের ছেলে, হোয়াট এম আই ডুইং এখানে। এবং একই সাথে কিন্তু আমার মনে হচ্ছে যারা আপনার ক্লাসমেট ছিল, তাদের মধ্যেও এক ধরনের আলাদা একটা ডিফারেন্ট একটা ব্যাপার ছিল আপনার এই গান গাইবার জন্য বা বিভিন্ন শোতে যাবার জন্য। এটা তো বলতে হবে, হ্যাঁ, স্বাভাবিক না যে আমাদের মধ্যে একজন থাকেন যে বন্ধু কাম সিঙ্গার, ওই দেশের কথা বলছি আমি। এটা কি রকম অ্যাডভান্টেজ পেয়েছে? ছিল, কিন্তু পড়াশোনার চাপ ছিল আমাদের অনেক। আই স্টাডিড কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টসদের মধ্যে ওই যুগে কম্পিউটার সায়েন্স, ওই যুগে মানে অলমোস্ট প্রথম দিককার ব্যাপার। তো সবাই খুব সিরিয়াস স্টুডেন্টস ছিল। আমি একটু এদিক সেদিক একটু পার্টি টার্টি করতাম। লন্ডনে যে বড় ক্লাবগুলো, তখন হিপোড্রোম ওয়াজ ওয়ান অফ দ্য বিগ ক্লাবস, ওখানে আমি রেগুলার যেতাম। প্রথম প্রেম করেছেন কি লন্ডনে গিয়ে নাকি দেশে থাকতে? দেশে। লন্ডনে গিয়ে তো প্রেম হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, কম বেশি তো হয়েছে। ওকে, এই সমস্ত কথা বিস্তারিত আমার বইতে রয়েছে। আই নো। এবার বইয়ের প্রসঙ্গে যাই। বায়োগ্রাফি বের হলো আপনার, এবং সেই বায়োগ্রাফি নিয়ে যদি জানতে চাই যে বায়োগ্রাফির কি পার্ট 2 আসবে নাকি এটা ক্লোজ? পার্ট 2 হতে পারে, সম্ভাবনা আছে, যেহেতু জীবন এখনো চলমান এবং ঘটনাবহুল এখনো, তখনও শুরু থেকে তাই ছিল। তো যাই হোক, বইটা লেখা, সিরিয়াসলি বলি, বইটা লেখার কথা চিন্তা করছিলাম, আত্মজীবনী লেখার কথা, প্রায় 3 বছর আগে থেকে। তো তোমারও চেনা হবে যে টেলিভিশনে কাজ করতো সাজ্জাদ হুসাইন, বাংলা ভিশনে কাজ করতো। সাজ্জাদের সাথে এটা নিয়ে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। অনেকবার কথা হতে হতে জিনিসটা এক পর্যায়ে ম্যাচিওর পর্যায়ে জানালো যে করবো, সিদ্ধান্ত হলো। তো ওর সাথে বেশ কয়েকটা সিটিং দিলাম, বেশ কয়েকটা সেশন হলো। আমি বলেছি, ও রেকর্ড করে নিয়েছে, তারপর ও লিখেছে, চমৎকার লিখেছে। ও জিনিসটাকে মানে নাটকীয়তার এনে দেওয়া, ধরিয়ে দেওয়া গল্পের শুরু শেষটা ওইভাবে। কিন্তু আমি ওর সাথে আমার আলাপটা এরকমই ছিল যে আপনার কিন্তু খুলে কথা বলতে হবে, খুব স্বাভাবিক। সে লিখবে, কারণ না খুললে তো সে বুঝতে পারবে না ভেতরে। এবং তার লজিকটা ঠিকই ছিল। ও বলল যে আপনার ইনফরমেশন তো ইন্টারনেটে পাওয়া যায় অনেকাংশে, অনেক কিছুই পাওয়া যায়, আপনি যদি সেটার মধ্যে সীমিত থাকেন তাহলে মানুষ আর বই পড়বে কেন? এটা কিন্তু আপনার তো আরো কিছু বলতে হবে। তো আমি জিজ্ঞেস করবো, আপনি বলেন। ওইভাবে অনেক কথা বলা হয়ে গেছে। পরে যখন প্রথম ড্রাফটটা আসলো না, পাণ্ডুলিপিটা আসলো, এডিট করতে বসলাম, বেশ শঙ্কিত ছিলাম যে এত কিছু বলবো কিনা, পাবলিকলি কতখানি এডিট করব, কতটুকু এটা বেশি বলে, তারপর কতখানি এডিট করলেন, বেশি বলে ফেলেছি বলে মনে হয়েছিল আমার কাছে। আচ্ছা, কিছুটা কাটছাট করলাম, মূল কথা রয়েছে, মূল গল্পগুলি রয়েছে সবই সেখানে। ব্যক্তি জীবনে শাফিন আহমেদের সবচেয়ে ভালো বন্ধুকে? বন্ধু নাকি নেই? আমার খুবই কম। আমি তো, তুমি জানো, এই লাইনে আমরা তো
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চিনি। হ্যাঁ, চিনি বলতে একেবারে দূর থেকে না, মোটামুটি বাসায় যাই, খাই যাই, আড্ডা দিই, রেস্টুরেন্টে বসি, সবই হচ্ছে। কিন্তু বন্ধু তো অন্য জিনিস, যার সাথে সবকিছু শেয়ার করা যায়, একেবারে নিজের গল্পগুলি শেয়ার করা যায়, কাহিনী বা পরিস্থিতিগুলি আলাপ করা যায়, এরকম ফ্রেন্ড তো খুব কম হয়। এরকম ফ্রেন্ড আমার হাতে গোনা একটা কি দুটো। এটা আমি আপনার সাথে একমত, আমারও সেম। মানে আমি তাহলে একজনের কথা বলবো যাদের সাথে টাইম স্পেন্ড করলে আমার ভালো লাগে। এন্ড অফ 2-3 ঘন্টা টাইম স্পেন্ড করলে একটা কিরম জানি একটা শান্তি নিয়ে বাসা এনার্জি পাই। মানে আমার মনে হয় যে ও হচ্ছে আমার এনার্জি বাটন। আজকে ও মা হয়েছে, বাই দ্য ওয়ে। ও বাবা, সো ওর কন্যা সন্তান হয়েছে আজকে। হ্যাঁ, এন্ড সে মানে শি ইজ সুপার লেডি। আমার কাছে মনে হয় যে ও আসলে একটু অন্যরকম। আমি আবেগী ওর কথাগুলো বলে ফেললাম। আবার অন্য প্রসঙ্গে যাব একটু। সম্প্রতি কনসার্ট হয়েছে বাংলাদেশে, আতিফ আসলামের কনসার্ট, এবং এটা নিয়ে নানান জনের নানান মন্তব্য রয়েছে। শাফিন আহমেদের মন্তব্য কি? বিদেশি আর্টিস্টদের কনসার্ট, রাইট? খুবই সাম্প্রতিক তো একটা হলো, অনেকদিন গ্যাপ গেছে অবশ্য, রিসেন্টলি অনেকদিন দেখি নাই। এখন সবচেয়ে সাম্প্রতিক যেটা হলো, এটা অনেক ভিডিও, আমি নিজে যাইনি কিন্তু আমি নিজে গিয়েছিলাম, আমি উপভোগ করেছি। কেমন লেগেছে? ভালো লেগেছে? আমার তো ভালো লাগবে, কারণ আমার ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার আর্টিস্ট। ওকে, আমি ভিডিও ক্লিপস প্রচুর দেখলাম। আমার কাছে মনে হয়েছে যে ক্রাউডের সাথে ইন্টারাকশনটা খুব স্ট্রং, এবং বাংলাদেশে তার আমরা যাকে নিয়ে কথা বলছি, আতিফ আসলাম, বাংলাদেশে তার হিউজ ফ্যান ফলোয়িং আছে। তো অর্গানাইজারের দৃষ্টিভঙ্গিতে সাকসেসফুল কনসার্টই বলা যেতেই পারে। আমি মিউজিশিয়ান হিসাবে আমার অবজারভেশনে আমি মিউজিক খুব একটা পাই নাই ইভেন্টে। অনেক কথা হয়েছে দর্শকের সাথে, দর্শকদের গলা আওয়াজ পেয়েছি, আমরা গান গেয়েছে, তারা গলা মিলিয়েছে, বাট মিউজিক্যালি ভেরি পুয়ার লেগেছে আমার কাছে। ওকে, গত বছর তোমার ফেভারিট আর্টিস্ট, বাট সরি টু সে, বাট দিস মাই ফ্র্যাঙ্ক ওপিনিয়ন। এবং আমার মনে হয় এইসব নিয়ে আমরা যে ইয়েটা দেখি, উত্তেজনাটা দেখি অডিয়েন্সের মধ্যে, গানের ভাষা তো উর্দু, হিন্দি, এবং আমার মনে হয় বেশ কিছু গান, ইফ আই এম নট রং, তার নিজেরও না, কিছু বোধহয় কিছু কভার্স ছিল। তো এই দিয়ে তার 1.5-2 ঘন্টা কভার করতে হলো, সময়টা 2.5 ঘন্টার মধ্যে। ওকে, আমরা এখনো যেটা করি, আমরা বলতে আমরা ব্যান্ড, অ্যাটলিস্ট ব্যান্ড মিউজিকের সার্কেলে যা হচ্ছে, আমরা এখনো মাথার ঘাম পায়ে ফেলে পারফর্ম করি স্টেজে, যে জন্য এই জিনিসগুলো একটু দৃষ্টিকটু লাগে আমার কাছে। আমি কয়েকদিন আগে 2-3টে যে শো করলাম এই গরমের মধ্যে, আনবিলিভেবল কষ্ট, কিন্তু কোনো জায়গায় ফাঁকি দিতে এখনো অভ্যেসের মধ্যে ঢোকে নাই। অর্থাৎ আমি গান গাই, আমি একটা যন্ত্র বাজাই, দুটো জিনিস করি, এবং যদি 2 ঘন্টা স্টেজে থাকি, আমার 1 সেকেন্ডের কোনো রেস্ট নাই, আইদার গলা চলছে না হলে হাত চলছে, প্লাস মুভমেন্ট, প্লাস টকিং উইথ দ্য ক্রাউড অ্যান্ড দি পারফরমেন্স। তো সেই দৃষ্টিতে দেখলে আমার কাছে মনে হয় খুব হালকার মধ্যে দিয়ে এরা পার পেয়ে যাচ্ছে কিছু আর্টিস্ট, এদের মতো। পাবলিক সাপোর্টটা স্ট্রং, কিন্তু সেটা কিসের জন্য সেটাও তো বুঝি না। আমি হিন্দি গান বের করলাম, ভালো মন্দ যাই হোক, এটা তো একটা আর্টিস্ট ট্রাই করতেই পারে একটা বিভিন্ন জিনিস। কিন্তু একটু আগে যেটা বলছিলাম, যে আমার ভক্তরা অনেক সময় হয়তো এটার জন্য প্রস্তুতি না, তারা এখনো মনে করে ওই 90 দশকে যা শুনেছে, শাফিন আহমেদ কোনো গান বের করলে ওরকম কিছু একটা পাবো। বাট মানুষও মুভ অন করে, লাইফও এগিয়ে চলে, আমারও ডিফারেন্ট জিনিস ট্রাই করতে হবে। সো ডিফারেন্ট জিনিস তো ট্রাই করতে হবে, কিন্তু অনেকে রেডি থাকে না সেটার জন্য। কিন্তু ওই টেস্টটাই আসলে চাই, আবার যে সেম টেস্টে যদি আমার কোনো অসুবিধা নেই বিদেশি বা আর্টিস্ট এসে এখানে পারফর্ম করবে, এটাকে খারাপভাবে দেখার কোনো ইয়ে না। আমি যদি গুড মিউজিক পাই, মানে সাবস্টেন্স থাকতে হবে এটার মধ্যে। আর যদি দেখি যে শুধু গ্ল্যামার বিক্রি হচ্ছে অন স্টেজ, যেরকম কিছুটা খুলেই বলি, বম্বের থেকে যদি ফিল্মের আর্টিস্টরা যখন আসে, হাই প্রাইস আসছে, উই আর পেইং আ লট অফ মানি, কিন্তু দুটো কথা, একটু নাচ, এই দেখে যদি মানুষ খুশি হয়, এবং এটা করে দিয়ে যদি একজন কয়েক কোটি টাকা নিয়ে চলে যায়, তখন আমার মতো যারা কষ্ট করে এখন পর্যন্ত, তাদের খারাপ লাগারই কথা। বিকজ এই দেশের একটা প্যাটার্ন আছে, নিজের দেশের আর্টিস্টদেরকে আবার মূল্যায়ন করতে একটু কষ্ট হয়, ওই জায়গাটাতে ঠিক ফান্ডের অভাব দেখা দেয় ভীষণ রকম। তখন ফান্ড একটু কমিয়ে নিতে হবে, একদম খুব প্রবলেম হয়ে যায় তখন।
মানে মনে হয় তখন দেশে দুর্ভিক্ষ চলছে একদম। এবং প্রত্যেক শোয়ের কিন্তু প্রত্যেক শো আসার আগে এই একটা লাইন আমরা শুনে অভ্যস্ত যে আপু আজ আমাদের শোতে তো বাজেট কম, একটু কমিয়ে নিতে হবে। মানে আমি কোনো শোয়ে শুনলাম না যে বাজেটটা হাই, মানে সবগুলোর একই অবস্থা। আমি একটু রেহানের গল্প শুনবো। রেহান কি বাবার পথে হাঁটছে? মানে সে কি গান ভালোবাসে, গান করতে চায়? রেহানের একটা আগ্রহ দেখলাম, খুব অবাক হলাম দেখে যে বেস গিটার শিখতে চায়। আর বাচ্চারা ইউজুয়ালি বেস গিটারের প্রতি কেউ যায় না, গিটার বলতে পারে যে গিটার। তোর স্কুলে তো মিউজিকের ক্লাস হয়, তো টিচারও আমাকে নিয়ে 2-4টে কথা বলেছে। দেখি রেহানের একটু বেস গিটার শেখার শখ হয়েছে, তোকে একটা কিনে দিলাম। গায় তো অল্প স্বল্প, এখনো সিরিয়াসলি বলার মতো কিছু না, শখ আছে। আমাকে খুব স্ট্রংলি ফলো করে, ইন্টারনেটে সার্চ টার্চ দিয়ে নিজের মতো করে রিসার্চ করে। বাট বেস গিটারে তার ইন্টারেস্ট হয়েছে, তো ওকে কিনে দিছে একটা বেস গিটার, এনের ছোট অ্যাম্প, প্র্যাকটিসের অ্যাম্প। আর আমার বড় ছেলে রাকিন, ও তো রাকিন তো সিরিয়াসলি র্যাপ করছে, লেখেও খুব সুন্দর। ওর হিপ হপের রাইটিং ইজ ভেরি গুড, হিজ র্যাপিং ইজ ভেরি গুড। আর আমার মেয়ে রানিয়া, শি ইজ ইনটু ফ্যাশন ডিজাইনিং, তো তার নিজের ব্র্যান্ড রেনো নামে ব্র্যান্ড নিয়ে খুব সিরিয়াসলি এগোচ্ছে। এটা দেখতেও ভালো লাগে যে সে আর গানের মধ্যে ঢুকে নি, সে আর গানে ঢোকে নেই, গাইতে পারে সবাই, এই ফ্যামিলিতে কম বেশি সবাই গাইতে পারে। এবং দর্শক আজকে কিন্তু আমাদের এখানে রেহান রয়েছে, যদিও আমি তাকে অনিয়ারে আনতে পারছি না, বাট মনে হয় ফার্স্ট টাইম বাবার সাথে কোনো শোতে এলো। হ্যাঁ, এই ধরনের কোনো ইন্টারভিউ বা টিভি শো বা এই ধরনের ইন্টারভিউতে প্রথম আসলো। তিনজনকে মানে রাকিন, রেহান এবং আপনি, রানিয়া তো যেহেতু আলাদা সেক্টরে, রাইট, তিনজনকে বসিয়ে একটা মিউজিক্যাল প্রোগ্রাম কিংবা একটা কিছু শো করা গেলে খুব ভালো হতো। সেটা আমার হঠাৎ করে এখন এই মুহূর্তে মাথায় এসেছে। আমি করেছি ওই যে মানে প্রজন্ম ধরে যে করা, যে পরম্পরা, বংশ পরম্পরা বলি, কারণ বাবা দাদা দাদি পুরো একটা ফ্যামিলি, সো এটা একটা অন্যরকম ব্যাপার হবে হয়তো নিশ্চয়ই। শাফিন আহমেদের জীবনে কোনো রিগ্রেট আছে কিনা? ইয়েস, আমার মনে হয় সবার জীবনে কিছু রিগ্রেট তো থাকে। আমাদের তার আগে আমি পাওয়ার কথাটা বলি যে অনেক কিছু পেয়েছি আমাদের বাঙালি সমাজ থেকে, এই দেশ থেকে, আমাদের ভক্তদের কাছ থেকে আমি পেয়েছি অনেক কিছু, যে শ্রদ্ধা, ভালোবাসা এবং যে এত বছর ধরে লেগে থাকা আমার মিউজিকের সাথে, এটা একটা অসম্ভব রকম ভালো অভিজ্ঞতা। আর না পাওয়ার জায়গাটা কি, এটা একটু সরকারি পরিকল্পনার মধ্যে পড়ে, দেশের আইন ব্যবস্থার মধ্যে পড়ে। সেটা হচ্ছে যে আমাদের রয়্যালটি সিস্টেমটা ঠিকমতো, আমার পুরো কর্মজীবনে যা দেখলাম, ঠিকমতো কাজ হলো না, মানে এফেক্টিভ হতে দেখলাম না। বিদেশে আমি থেকেছি, মিউজিশিয়ানদের কাছ থেকে দেখেছি, তারা জানেও না তার গান কোথায় বাজছে বা কিছু জানার কথা না, 100টা FM চ্যানেল, কিন্তু দরজা দিয়ে প্রতিনিয়ত চেক আসছে। নট অনলি দ্যাট, বিদেশে আর্টিস্টের খোঁজ রাখতে হবে না, বিদেশে আর্টিস্টদেরকে যে পরিমাণ সম্মান দেওয়া হয় সেটা কিন্তু আমাদের দেশে নাই, মানে কোনোভাবেই নেই। আপনি সব অন্য দেশের কথা বাদ দিন, আপনি জাস্ট পার্শ্ববর্তী দেশের দিকে তাকান, তাহলে কিন্তু মানে ডিফারেন্সটা বোঝা যায় যে অনেক পার্থক্য। এটা খুব দুঃখজনক। একদম শেষের দিকে আছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে বলি তাহলে কি বলতে চাইবেন? আমি বলবো যে ধৈর্য ধরে বাংলাদেশের বাংলা গান শুনতে থাকেন। এখনো অনেক গান বের হচ্ছে, অনেকে কাজ করছে, আর্টিস্ট এবং ব্যান্ডে ভরপুর সারা দেশ, এবং তারা যে কাজ করার সুযোগ পাচ্ছে, এটা একটা ভালো দিক। আপনারা দয়া করে একটু বাংলা গানের সাথেই লেগে থাকেন, কারণ হচ্ছে কি, হিন্দি গান বলি বা ইংরেজি গান বলি, এদের প্রচার প্রসারটা এত বেশি, এত বড়, এত জোরালো, যে সেটার মধ্যে দিয়ে আমাদের টিকে থেকেছি, জোরালোভাবে স্ট্রংলি আমাদের জায়গাটা ধরে রেখেছি। আগামীতেও আশা করি যে যারাই গান বাজনা করবে তারা ওই জায়গাটা ধরে রাখতে পারবে আশা করি, কিন্তু তাদের সহযোগিতা প্রয়োজন হবে, লিসনারদের, শ্রোতাদের সহযোগিতা। ডেফিনেটলি। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, অনেক ভালোবাসা, এবং আরো অনেক নতুন কাজ চাই। এবং আমার মনে হয় যে বায়োগ্রাফির সেকেন্ড পার্ট বের হওয়াটা কিন্তু জরুরি। 2-1 বছর সময় যাক, কোনো অসুবিধা নেই, বাট বের হওয়াটা জরুরি। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। মোহাম্মদ অ্যান্ড সন্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স TBS স্পটলাইট থেকে দেখা হচ্ছে আবার, অবশ্যই আপনাদের পছন্দের কোনো তারকাকে সঙ্গে নিয়ে। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন TBS এর সঙ্গে।